স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছিল আমার গলাটা একটু বেশিই চড়ে গিয়েছিল। নিচে আমার মা আর বোন তখন সব শুনছিল। ও যে আমার উপর গলা তুলেছে সেটা ওরাই প্রথম খেয়াল করে। কিছু না বুঝে পুরো ঘটনা না জেনেই হুট করে ওরা আমার ফ্ল্যাটে চলে এলো। ঘরে ঢুকে কোনো কথা নেই, বার্তা নেই, ওরা ওকে মারধর শুরু করে দিল। চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করলো, ওর গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেললো, মুখে যা আসছিল তাই বলছিল। এক একটা কথা তীরের মতো এসে বিচ্ছিল ওর গায়ে। তোর কোনো মুরব্বী নেই, তোকে শাসন করার মতো কোনো পুরুষ নেই এই ঘরে, তোকে আজ আমরা আদব কায়দা শেখাবো। কথাগুলো ইচ্ছা করে বলছিল, কারণ ওরা খুব ভালো করেই জানে ও একটা এতিম মেয়ে। ওর এই দুর্বল জায়গায় আঘাত করে ওকে রক্তাক্ত করাইছিল ওদের উদ্দেশ্য। আর আমি ঝগড়ার কারণে তখন আমার নিজের মাথা গরম হয়েছিল, ওর উপর প্রচন্ড ক্ষোভ জমেছিল মনে, তাই ওদেরকে আটকাইনি, ওদের উপরে ছেড়ে দিয়েছিলাম সব। আমি ড্রয়িং রুমের ঠিক মাঝখানটায় দাঁড়িয়েছিলাম, চোখের সামনে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত দেখছিলাম। কপাল বেয়ে ঘাম ঝরছিল আমার, আর বুকের ভেতর তখন জ্বলছিল সেই ঝগড়ার আগুন। মা আর বোনের চিৎকার, ওর উপর নির্মম অত্যাচার আর অপমান সবকিছু ঘরের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। ওদের টানে ওর পরনে সালোয়ার কামিজটা যখন ছিঁড়ে যাচ্ছিল আর ও যখন আর্তনাদ করে আমার সাহায্য চাইছিল, সব আমার চোখের সামনে ঘুরছিল। কিন্তু আমি ঠাই দাঁড়িয়ে রইলাম, এক চুলও নড়লাম না। রাগের এক চরম অন্ধত্ব আমাকে গ্রাস করেছিল। মনের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, ও অন্যায় করেছে আর এর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। ঠিক তখনই ও আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল তীব্র আকুতি, বাঁচানোর আরতি। চোখের জলে ভাসছিল ও, চাহনিতে ছিল এক আকাশ বিস্ময় আর অবিশ্বাস। ও যেন চোখ দিয়ে আমাকে বলেছিল, আমাকে বাঁচাও, এরা তো আমাকে শেষ করে দিল। ও আশা করেছিল আমি এগিয়ে যাব, ভেবেছিল অন্তত একটা কথা, থামো শব্দ উচ্চারণ করে এই নাটকীয় তাণ্ডব বন্ধ করব, ওদের আমার ঘর থেকে বের করে দেব। ওর মুখটা তখন অপমানে আঘাতে বিবর্ণ, চুলগুলো ছিঁড়ে লন্ডভন্ড, আর ওর কান দিয়ে তখনও ঢুকছিল সেই নির্মম খোঁটা। ও এতিম, ওর কেউ নেই। ওর বুকের ভেতরে সেই কান্না, সেই হাহাকার আমি স্পষ্ট দেখছিলাম। সেই মুহূর্তে হয়তো আমার মনটা একটু গললেও পারতো, হয়তো বা পারতাম মা আর বোনকে ওর উপর থেকে টেনে সরিয়ে নিতে, ওকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে আগলে রাখতে। কিন্তু না, রাগের রূপ ধরে বসে থাকা শয়তানটা সেদিন অনেক বেশি শক্তিশালী ছিল। আমি ওর দিকে তাকালাম, একেবারে শীতল নিস্পৃহ একজোড়া চোখ। সেখানে কোনো মায়া ছিল না, কোনো ভালোবাসা ছিল না, বরং সেই দৃষ্টিতে লুকিয়ে ছিল চরম নিষ্ঠুরতা, যা ওকে বলেছিল তোর সাথে এটা হওয়া উচিত, যাতে আর কোনোদিন তোমার সামনে গলা উঁচিয়ে কথা বলার সাহস না পায়। শুধু চুপ থেকে শান্ত হয়নি, সেদিন আমি এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। অত্যন্ত নির্মম ভাবে আমি ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, যেন ওখানে কেউ নেই, যেন আমি কিছুই দেখতে পাচ্ছি না। ধীর পা ফেলে আমি আমার ঘরের দিকে এগোতে লাগলাম। আমার প্রতিটা পদক্ষেপ যেন ওর আত্মসম্মান, ওর ভালোবাসা আর আমাদের সম্পর্কে শেষ ভরসাটুকুও মারিয়ে দিচ্ছিল। আমি সুবার ঘরে ঢুকে গেলাম, কিন্তু পুরোপুরি আড়াল হওয়ার ঠিক আগের মুহূর্তে ঘরের দরজাটা টেনে বন্ধ করে দিলাম। সেই দরজা বন্ধের শব্দটা ছিল এক মরণ কামড়ের মতো, এক জল্লাদের রায়ের মতো। ওটা ওকে পরিষ্কার বলে দিল, আমি তোর পাশে নেই, আমি তোর সাথে নেই, তোকে এই নরকে ঠেলে দেওয়ার পেছনে আমারও সাই আছে। রুমে ঢুকে আমি খাটের কোনায় গিয়ে বসলাম, দেয়াল ভেদ করে তখনও বাইরে থেকে ওর গুমরে গুমরে কাদার শব্দ ভেসে আসছিল। ও বাইরে একাই দাঁড়িয়ে কাঁদছিল, আর আমার নিজের মানুষগুলো ওর উপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল। অথচ যে মানুষটার ওর সবচেয়ে বড় আশ্রয় হওয়ার কথা ছিল, সেই আমি প্রথম খঞ্জরটা ওর বুকে বসিয়ে দিয়ে নিশ্চিত মনে বসে রইলাম। কিছুক্ষণ পর মা আর বোন আমার ঘরের ভেতরে এলো। মা আমার সামনে দাঁড়িয়ে বেশ চড়া গলায় বলল, রায়ান, তুই এই মেয়েটাকে একটু বেশি মাথায় তুলেছিস, আদর আল্লাহ দিয়ে একদম মুখে উঠিয়েছিস, তাই তো আজ তোর মুখের উপর কথা বলার সাহস পাই ওই মেয়েটা। আজকে থেকে ওর সব হাত খরচ বন্ধ করে দে, দুদিন পেটে ভাত না পড়লে এমনিতেই সোজা হয়ে যাবে। এরপর যদি আবার কোনোদিন তোর সাথে এমন মুখে মুখে তর্ক করে বা গলা উঁচিয়ে কথা বলে, জাস্ট আমাদের একবার ডাকবি, আমি নিজে এসে ওর এমন শিক্ষা দেবো যে বাপের জন্মেও ভুলবে না। মা নিজের রায় শুনিয়ে বোনের সাথে নিচে নেমে গেল। ওরা চলে যাওয়ার পর আমি ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। দেখলাম নিজু মেঝেতে হাঁটুতে মুখ গুজে কুকড়ে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর এই কান্না আমাকে একটুও নাড়া দিল না। আমি সম্পূর্ণ ওকে উপেক্ষা করে গায়ের শার্টটা ঠিকঠাক করে নিচে নেমে গেলাম। মাথার ভেতর যে অস্থিরতা চলছিল তা একটু শান্ত করতে মোড়ের মাথার চা দোকানে গিয়ে বসলাম। একটা সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে ভাবছিলাম নিজের রাগ কমানোর কথা, কিন্তু তখন আমি জানতাম না এরপর ঠিক কি ঘটতে যাচ্ছে। আমি যখন নিচে মোড়ের মাথায় এসে আমাদের পরিচিত চা দোকানে বসলাম, তখন আমার মাথার ভেতরটা পুরো ফাঁকা হয়েছিল। একটা কড়া করে লাল চা দিতে বললাম দোকানদারকে। প্লাস্টিকের চেয়ারটা একটু হেলান দিয়ে বসে নিজের মনকে বুঝাতে লাগলাম যে আমি যা করেছি একদম ঠিক করেছি। মনে মনে ভাবছিলাম ও আমার ঘাড়ের উপর উঠে বসেছিল, নিজের বরের সামনে গলা উঁচিয়ে কথা বলে, এটা কোনো ভালো মেয়ের লক্ষণ হতে পারে না। মা ঠিকই বলেছে, একটু টাইট না দিলে এ ধরনের মেয়েদের মুখের ভাষা ঠিক হয় না। সংসারে কে কর্তা সেটা ওর ভালো মতোই বোঝা উচিত। নিজের অপরাধবোধ ঢাকার জন্য নিজের মনের ভেতরে এই যুক্তিগুলো বারবার আউড়ে যাচ্ছিলাম, কিন্তু মানুষ তার নিজের মনকে ফাঁকি দিল, ভেতরের আসল বিবেকটাকে তো আর মারতে পারে না। যতবারই চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম, ততবারই চোখের সামনে ভেসে উঠছিল ওর সেই শেষ চাউনিটা, ওই একজোড়া চোখের আকুতি, যে চোখে ছিল তীব্র আত্মবিশ্বাস আর বুক ফাটা কষ্ট, যেন বারবার এসে আমার বুকের ভেতরটা খামচে ধরছিল। চায়ের স্বাদটা কেন জানি মুখের ভেতর তেতো লাগতে শুরু করলো। চায়ের দোকানে প্রায় 1 ঘন্টার মতো পার হয়ে গেল। আশেপাশে মানুষজন নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। হঠাৎ লক্ষ্য করলাম আমাদের ওদিকের এক পরিচিত বড় ভাই রহমত আলী, যিনি আমাদের উল্টো দিকের বিল্ডিং এই থাকেন, তিনি চায়ের দোকানের এক কোনায় বসে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার সেই দৃষ্টির মধ্যে কোনো চেনা উষ্ণতা ছিল না, কেমন যেন এক অদ্ভুত অবজ্ঞা আর করুণা মেশানো এক চাউনি দিয়ে আমার দিকে চেয়েই রইলেন। ওই চাউনিটা সহ্য করতে না পেরে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। একটা অজানা অস্বস্তি বুকের মধ্যে খচখচ করে উঠল।